আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের ৪৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মানুষের মৃত্যু আর সময়ের বয়ে চলার দিকে দৃষ্টি না রেখে চললে হারানোর সম্ভাবনা প্রকট হয়। মানুষ পরের শূন্যতা আর সময়ের প্রলম্বিত যাত্রা দুটো একে অপরের সাথে মিশে যায়, একে অপরকে ছাপিয়ে যায়। ক্ষণগুলো গড়িয়ে চলে অনন্ত এক স্রোতের মতো। নাইমুর সাহেব গত হয়েছেন, অনেকগুলো সপ্তাহ পেরিয়ে গেছে, তবে তার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় সকলের মস্তিষ্কে। উত্তরের খোলা ঘরের বিছানায় তার শুয়ে থাকা, চৌরা বারান্দায় হুইল চেয়ারে বসে সূর্যাস্ত দেখা, সৃজা এলিজাকে ডেকে রাতের চাঁদ দেখা, ওদের নিজের কাছে বসিয়ে শৈশবের গল্প বলা, বোনের হাতে রান্না খেতে চাওয়া, কত শত স্মৃতি কোনোভাবেই মুছে ফেলতে পারে না সৃজা। প্রতি মুহূর্তেই বাবার সাথে কাটানো সময়গুলো ওর মনে পড়ে, আর মনে পড়লেই ভাল লাগে সবকিছু। তবুও ভারতটা কমাতে সে চেষ্টা করে। শেওড়াপাড়ায় থাকার সময়টা প্রতি মুহূর্ত বাবার স্মৃতি তাড়া করে বেড়াতো বলে সেখান থেকেও সে এক বাড়িতে চলে এসেছে। এরপর যদিও কয়েকবার যাওয়া হয়েছে, রাতে থাকা হয়নি। হাসপাতালে চেক আপ করে ফিরে আসার সময় দু এক বেলা কাটিয়ে এসেছে। তবে বাবার স্মৃতি থেকে নিষ্কৃতি মিলেনি ওর। না মিলুক, মানুষটা স্মৃতিতেই বেঁচে থাক। নীলু বেগম যদিও চেয়েছিলেন এ সময়টা সৃজা ও বাড়িতেই থাকুক, কিন্তু ইহসান রাজি হয়নি। তার বউয়ের দেখাশোনা সে নিজেই করবে, আর এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এমনিতেই অনেক কাহিনী হয়ে গেছে, ভুলচুল হয়ে গেছে, সে আর সৃজাকে দূরে রাখতে চায় না। আর এমন একটা সেন্সিটিভ সময় সে তো নয়ই। তাছাড়া সৃজা মা হলে সে তো নিজেও বাবা হচ্ছে, বাবা হওয়ার অনুভূতি সে অনুভব করতে চায় পুরোদমে। নীলু বেগম অসুস্থ মানুষ, এলিজার ইউনিভার্সিটিতে পড়াশোনার চাপও বাড়ছে। ওখানে থাকলে কে আর দেখাশোনা করতে পারবে ওকে? বাসায় কোনো শক্ত সামর্থ্য পুরুষ নেই যে প্রয়োজনের সময় এগিয়ে আসবে। শেখ বাড়িতে আর কিছু না হোক, সে ছাড়াও চাকর বাকর আছে অনেক। ওর অনুপস্থিতিতে তারাও সৃজাকে দেখে রাখতে পারবে। স্বামী এবং বাবা হিসেবে ওর দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া শারীরিক মানসিক দুদিকেই স্টেবল থাকা দরকার সৃজার, কিন্তু এ বাড়িতে সেটা হবে না। সারাক্ষণ বাবার স্মৃতি আঁকড়ে ধরে মানসিকভাবে ভেঙে পড়বে মেয়েটা। এই মুহূর্তে যেটা উচিত নয়। সম্প্রতি হাই প্রেশার আর ডায়াবেটিক নীলু বেগমের শরীরে বাসা বেঁধেছে, দুর্বল করে দিয়েছে তাকে আগের থেকে। এখন তার নিজেরই সময় ভরসা করে অন্যর উপর টিকে থাকার। সৃজাকে এখানে রাখতে গিয়ে হুট করে কিছু যদি হয়ে যায়, তার তো সামর্থ্য হবে না মেয়েটাকে নিয়ে টানা হেঁচড়া করার। সব দিক ভেবেই তাই নীলু বেগম আর দ্বিমত করেননি। শেখ বাড়িতে অবশ্য সৃজার যত্নের অভাব হচ্ছে না। দোতলা থেকে নামা ওঠার কঠোরভাবে নিষিদ্ধ। শেফালি বুয়া সর্বক্ষণ ওর পাশে থাকে। মল্লিকাকার বড় মেয়ে তুলিওকে আর ইসমিকে সঙ্গ দেয়। রান্না বান্না, কাপড় কাচা সহ যাবতীয় দায়িত্বের ভার ইহসান তুলে দিয়েছেন আরেকজনের হাতে। সৃজার কাজ শুধু রুটিন মেনে চলা আর নিজের দিকে খেয়াল রাখা। অবশ্য এটা শুধু মুখের বলিতেই, বাস্তবে সৃজা কি খাচ্ছে, কি পড়ছে, কখন খাবে, কখন ঘুমাতে বসবে, ইহসান ওর সব খেয়াল রাখছে। এমনকি কাজকর্ম কমিয়ে রেস্তোরাঁর স্টাফদের উপর ছেড়ে দিয়ে দিব্যি সে বাড়িতেই থাকছে। এর মধ্যে কোনোদিন যদি ব্যবসার কাজে বাইরে যেতে হয়, তাহলে সন্ধ্যার আগেই ফিরে আসে। বাকি সময়টা ইচ্ছে হলে নতুন রেসিপি রান্না করছে। যদিও সে খাবার মুখে তোলার মতো না, রান্নার হাত খারাপ, তবুও চেষ্টা করছে। ঘরদোর নিজ হাতে ধোয়া মোছা করছে, জোর করে সৃজাকে খাওয়াচ্ছে, বমি করলে পরিষ্কার করছে, চুল বেঁধে দিচ্ছে, হাত পা ব্যথা করলে ম্যাসাজ করে দিচ্ছে। বাচ্চার মায়ের বাচ্চামো থেকে শুরু করে তার অসুস্থতা, ভয়, মুড সুইং, উদ্ভট সব খাবারের আবদার, মন্থলি চেক আপ থেকে পেট ছুঁয়ে বাচ্চাদের অস্তিত্ব অনুভব করা, সবকিছুতেই বাবা হওয়ার অনুভূতি মিশে আছে। এসব অনুভূতি নেহাতই সাধারণ নয়, অসাধারণ। পুরোদমে বউয়ের দেখভালের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে সে বাবা হওয়ার অভূতপূর্ণ সময়টা উপভোগ করছে। এদিকে যেদিন থেকে আজিজ শেখ জানতে পেরেছে তার দুই ছেলের ঘরে আলো করে সন্তান আসতে চলেছে, সেদিন থেকে তিনি ভীষণ উচ্ছ্বাসিত। ইহসান ইজানের সন্তান মানে আদতে তারই বংশধর, আর নিজের বংশধরদের প্রতি তার এক আকাশসম মায়া, আবদার, অধিকার কাজ করে। তাই তিনি নিজেও অপেক্ষমান কখন তার বংশধারারা পৃথিবীর মুখ দেখবে। যেমন করে তিনি অপেক্ষমান ছিলেন এমিলির গর্ভধারণের পর তার প্রথম সন্তানদের জন্য। সৃজাকে যদিও তিনি পছন্দ করেন না, তবুও নিঃস্বার্থ আর বংশপ্রতিবের আশার আনন্দে সালেহা বেগমকে দিয়ে 2 পুত্রবধূর উপহার দিয়েছেন। ইসমির গর্ভে 1 সন্তান বলে তাকে 1 বিঘা জমি, আর সৃজার গর্ভে 2 বলে তাকে 2 বিঘা জমির উপহার দিয়েছেন। বাড়িতে তখন ইহসান ইজান অনুপস্থিত ছিল। রাতে বাড়ি ফিরে যখন ইহসান জানলো অবৈধ টাকায় গড়া জমি সম্পদ থেকে আজিজ শেখ কিছু ইহসানের হালাল জীবনেও প্রবেশ করাতে চাইছে, মাথা ঠিক রাখতে পারেনি সে। সৃজা শুয়ে পড়ার পর সে এলো আজিজ শেখের কাছে। ঝামেলাবিহীন উইলগুলো ফেরত দিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু আজিজ শেখ তালবাহনা শুরু করলেন এগুলো তিনি ফেরত নেবেন না বলে। এক পর্যায়ে তো কঠোর গলায় বলেই দেন তিনি এসব ফেরত নেবেন না, এবং প্রয়োজনে কম হলে তিনি আরো দেবেন। তার কথায় ঠাটবাটার সূক্ষ্ম অহংকার বিরাজমান ছিল বলে ইহসান শান্ত থাকতে পারেনি। উইলগুলো ছিঁড়ে সে নিজের পায়ে পিষে ফেলেছে তার সামনেই। পুত্রের এই কাজে হতভম্ব আজিজ শেখ শুধু চোখ গরম করে তাকিয়েই থাকেননি, রেগে গেছিলেন। তারপর বললেন, এটা তুমি কি করলা আব্বাজান? ইহসান বলল, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, আশা করি কারো অবৈধ টাকায় গড়া জায়গা জমি আমার সন্তানদের প্রয়োজন পড়বে না। আজিজ শেখ বলল, প্রয়োজন না পড়ুক, আমার এত কিছু তো তোমাদের জন্যই। খুশি হয়ে আমি কি আমার বংশধরদের দিতে পারি না? ইহসান বলল, বংশধরদের অবশ্যই দিতে পারেন, কিন্তু আমার সন্তানদেরকে না। আজিজ শেখ রাগে কাঁপতে কাঁপতে আচমকা চিৎকার করে বলে উঠলেন, আমি তোমার আব্বা না? তুমি আমার সন্তান না?
তোমার সন্তান কি আমার কেউ না? আমি ওদের দাদা না? রাতে তখন 11:30। শুয়ে পড়েছে সবাই। নিস্তব্ধ পরিবেশে নিস্তব্ধতা খান খান করে আজিজ শেখের হুঙ্কার। ইজান ঘুমানোর প্রস্তুতি হিসেবে দাঁত ব্রাশ করছিল, কিন্তু অসময়ে চেঁচামেচি শুনে সে বেরিয়ে আসে। বিচলিত ভঙ্গিতে বাপ ছেলের যুদ্ধ দেখে সে করিডোরে বারান্দাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। সে কখনো এদের যুদ্ধে নাক গলায় না, চুপ করে সব শুনে। আজও তাই করে। ইসান যথাসম্ভব ঠান্ডা গলায় কথাগুলো বলছিল, যাতে করে সৃজা এই ঝামেলার কিছু টের না পায়, কথাগুলো যাতে না শুনে। কিন্তু আজিজ শেখ চেঁচিয়ে বাড়ি মাথায় উঠাতে লাগলেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে, যাতে করে দিক বিদিক ভুলে ইসান ও বাপের সাথে তর্ক জুড়ে গেল। তারপর বলল, কোনো রেপিস্ট অন্ততপক্ষে আমার সন্তানদের দাদা না। আজিজ শেখ বলল, কি রেপিস্ট করছো তুমি সবসময়? লজ্জা করে না নিজের জন্মদাতাকে রেপিস্ট বলো? কি দেয় নাই তোমাদের? কি বাকি রাখছি? খাইতে পড়তে বিলাসিতা করতে দেই নাই? নিজের খেয়াল খুশি মতো চলছো, আমি কোনোদিন বাধা দিছি? তুমি একলা আমার হাতের বাইরে গিয়ে ছোট লোকের মতো বসবাস করো, আমি কি বাধা দিছি? লিথুরে বৌমা করতে চাইছি, তুমি শেষ পর্যন্ত রাজি হও নাই। এখন তোমার হাবাবে বউ আমার বংশধর ধরছে, আমি মাইনা নিছি, খুশি হয়ে একটুখানি জমি দিছি দাদা হইয়া। আর তুমি আসছো সময়ের মতো তেরেক দেখাইতে বাপের সাথে। কই, ইজান ইমরান তো আমার সাথে এমন ব্যবহার করে না। তোমার মা তো ওদেরও মা। মারে কি তুমি একলাই ভালোবাসো যে কোনো কাহিনীর রেস ধরে তুমি সবসময় আমারে অসম্মান করো? বেয়াদব। হুঙ্কারে কেঁপে উঠে বসার ঘর। ইসানের একটু উঁচুতে বাঁধে না আজিজ শেখের সাথে কথা বলতে। ঘৃণায় বিষিয়ে ওঠে একদলা থুতু ফেলে মেজুতে সে। আজিজ শেখ তাতে আরো খেপে যান। তারপর বলে, আব্বা যান, সীমা লঙ্ঘন করো না। আমি কিন্তু সবসময় তোমার অপমাদস্থ মেনে নিব না। ইসান বলে, চুপ, কে আপনার আব্বা যান? আমি নই। আমাকে এসব বলে আহ্লাদ দেখিয়ে বাগে আনতে পারবেন না। আর অপমাদস্থ করেছি বলে কি বললেন? আপনি তো এসবেরই যোগ্য। সম্মানবোধের আপনি কি বুঝেন? আগাগোড়া তো শুরু থেকেই অসম্মানিত ব্যক্তি। আপনার থেকে রাস্তার কুকুরকে সম্মান করা ভালো এর চেয়ে। আজিজ শেখ রাগে কাঁপতে থাকলেন। তারপর বললেন, আব্বা যান, ভদ্রভাবে কথা বলো। ইহসান বলল, আমি ভদ্রভাবেই কথা বলতে চাচ্ছি, কিন্তু পাগলা কুকুর আমাকে সেটা করতে দিচ্ছে না। আজিজ শেখ বললেন, কি বললা তুমি? ইহসান বলল, কুকুর, ঘেউ ঘেউ করা পাগলা কুকুর। তাড়িয়ে দিলেও বারবার যে বিরক্ত করতে চলে আসে, আপনি ঠিক তেমনই। বাকরুদ্ধ আজিজ শেখ আগুনের চোখে ছেলের দিকে চেয়ে থাকেন। ইহসান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সিঁড়িতে পা রাখতেই আজিজ শেখ খুবই ফেটে পড়েন। তারপর বলল, তোমার মায়ের পিছনে আমি কুত্তার মতোই ঘুরতাম ওর মন পাবার জন্য। অহংকারী নারী দেয় নাই, তার জন্য কত কি করলাম। অবৈধ তোদের পয়দা করলাম, বাধ্য হইলো আমার জীবনে আসতে তোর মা। কিন্তু এরপরেও তেজ কমে নাই তার। মরার আগ অব্দি আমায় জ্বালাই গেছে। তুই ঠিক তোর মায়ের মতোই হইছস, কোনো পার্থক্য নাই। ওই মহিলা অকালে গিয়ে তো নিজে শেষ করলই, তোর মনেও বিষ ঢুকাই দিয়ে গেল, যে বিষ আমি এত বছরও বের করতে পারি নাই। তুই নিজে একবার বল, কি করলে আব্বা বইলা একটু সম্মান দিবি ইহসান? ইহসান বলল, আপনি মরে যান তাহলেই, তবে হুট করে মরে গেলে হবে না, আস্তে ধীরে মরতে হবে, কষ্টে ভুগে ভুগে মরতে হবে, বন্দিদশায় থেকে মরতে হবে, যেমন আমার মা মরেছিল ঠিক তেমন। তাহলে আমি ভেবেচিন্তে দেখবো বাপ নামক রেপিস্টকে সম্মান দেওয়া যায় কিনা। আজিজ শেখ বলল, তোর সম্মান পাওয়ার জন্য আমায় এখন নিজের জীবন দিতে হইব? ইহসান বলল, আপনি ছেলের কাছে আশা করেছেন, আমি জন্মদাতার কাছে আশা করতে পারবো না? হিপোক্রিসি হয়ে গেল না? পারবেন না যখন তখন এত আশা করেন কেন? না করলেই হয়। আজিজ শেখ ছেলের দিকে তাকিয়ে রাগে কাঁপতে থাকেন। বলার মতো শব্দ খুঁজে পান না। চেঁচামেচি শুনে সালেহা বেগম ভীতি নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। রাগ সামলাতে না পেরে আজিজ শেখ তাকে গিয়ে আক্রমণ করে বসেন। ইহসান ফিরে এসে আজিজ শেখকে ধাক্কা মেরে মেঝুতে ফেলে সালেহা বেগমকে বাঁচিয়ে নিয়ে তাচ্ছিল স্বরে বলেন, কোন দিন না আপনার মরণটা আমার হাতেই হয়ে যায়, খুন হয়ে যান আমার হাতে। সরলের উপর আর কত জুলুম করবেন? একটু নিজের উপর করেন, অন্তত একটু আফসোস তো করেন। এ বয়সে এসেও ভীমরতি বাদ দিতে না পারলে মরণের সময় মুখে পানি দেওয়ার কেউ থাকবে না। ইহসান ঘৃণিত দৃষ্টি ছুড়ে, রাগে শরীর কাঁপছে ওর। এই লোক যাকে এত ঘৃণা করার পরেও প্রতিনিয়ত চোখের সামনে দেখতে হয়, সে এক সেকেন্ডের জন্য লোকটাকে আর সহ্য করতে পারছে না, একদম না। এই মুহূর্তে ওর এখান থেকে যাওয়া উচিত, নয়তো আরো তুলকালাম কাণ্ড হয়ে যাবে। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে সে। এদিকে ইহসান হতভম্ব, এসবের প্রস্তুত ছিল না সে ভেবেছিল অন্য দিনের মতোই তাদের মধ্যে কোনো ছোট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু এসব শোনার পর, বিশেষ করে পুরো বাড়ি কাঁপিয়ে আজিজ শেখের কথাগুলো বলার জন্য সে হতবাক। এতদিন ধরে চাপিয়ে রাখা এই বিষয়গুলো এভাবে সামনে চলে এলো। ইহসান ঢুক গিলে তার থেকে কিছুটা দূরে এক নারী ছায়ামূর্তি দাঁড়িয়ে। বিভ্রান্ত হয়ে এক পলক তাকাতেই চোখাচোখি হয় তার সঙ্গে সৃজার। তবে ওকে দেখে সৃজা আর এক মুহূর্ত দাঁড়ায় না, ঘরে ফিরে যায়। ইহসান টের পায় তার পা চলতে চাইছে না, এক জায়গায় আটকে গেছে। এই মেয়ে কি সব শুনে নিয়েছে? ইস্মিতাকে গিয়ে সব বলে দেবে? অবশ্যই বলবে, এসব ব্যাপার না বলে থাকতে পারে না। এরপর 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 ইস্মিতা তাকে ছেড়ে যাবে, ঘৃণার নজরে দেখবে, তার সব গুলিয়ে আসে। ঘরে যাওয়ার সাহস পায় না, দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে সে নিচে নেমে আসে। বিতৃষ্ণা নিয়ে মাটিতে পড়ে থাকা আজিজ শেখকে উঠে দাঁড়াতে সাহায্য করে, কিন্তু কোমরে বেশ চোট পেয়েছে ব্যথায়। মূর্ছা যাবার উপক্রম হয় আজিজ শেখের। ইহসান ধীরে ধীরে তাকে বসিয়ে মকবুলকে ডেকে এনে আজিজ শেখের সেবায় লাগিয়ে দেয়। ইহসানকে দেখে আজিজ শেখ একটু স্বস্তি পান, কাছে ডাকেন, কিন্তু ইহসান শক্ত মুখ করে কিছু না বলেই বেরিয়ে আসে। তার মাথা ঘুরছে সবকিছু ফাঁস হয়ে যাওয়াতে। এর ফলাফল ভয়ানক বইকে আর কিছু হবে না। দুরু দুরু মন নিয়ে ঘরে এসে আবারও একতরফা তার বুকের রক্ত ছলছল করে ওঠে। তার ভাবনাই সত্যি। ইসমি বিছানার এক কোণে বসে আছে, ওর চোখে বিস্ময়। ইহসানের পা কাঁপে, সে দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে। মূর্তির মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখ তুলে তাকানোর সাহস পায় না। লজ্জা এবং ভয় ঝুঁকে ধরেছে ওকে। ইসমিতা উঠে বসে আছে মানে তাহলে সব শুনেছে, বাবার চিৎকার, মায়ের কথা,
কথা সব। ইজানের বুক ভেঙে আসে অজানা ভয়ে। দরজা ছেড়ে সে হাঁটু ঠেকিয়ে এসে বসে ইসমির পায়ের কাছে। এরপর চুপ করেই বসে থাকে। অনেকক্ষণ পর ওর হাত দুটো মুঠোয় নিয়ে কম্পিত স্বরে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার বাচ্চার মা তুমি। ইসমিতা, আমি কখনো তোমাকে আর কিছু বলবো না, ভালোবাসতেও না, শুধু আমাকে ছেড়ে যেও না। দীর্ঘশ্বাস ফেলে অনেকক্ষণ পর ওর মুখটা ইসমির দুহাতে আগলে নেয়। ইজান টলমলো চোখে ভীতি নিয়ে তাকায়, পরক্ষণেই নামিয়ে নেয়। ওর সাহস হয় না ইসমির চোখে নিজের জন্য করুণা দেখাবার। মেয়েটা কি জারজ বলে ওকে ছেড়ে দেবার কথা বলবে, ঘৃণা করবে? ইজানের হাতে মুষ্টি শক্ত হয়ে যায়। সে মরে যাবে ইসমিতা ঘৃণা চোখে তাকালে, উল্টোপাল্টা কিছু করলে। তবে ভাবনাটা শেষ হবার আগেই হঠাৎই কপালে কোমল ঠোঁটের ছোঁয়া পেতে ইজান চমকে উঠে। নিজেকে আবিষ্কার করে ইসমির বুকের মাঝে। সঙ্গে সঙ্গে সে শক্ত করে আঁকড়ে ধরে এক প্রকার অনুনয় প্রার্থনা করে, ঘৃণা নিয়ে তাকাবি না ইসমিতা, আমি সহ্য করতে পারবো না, মারবো তোকে প্রচন্ড, আমার বাচ্চার আবার ক্ষতি হবে, হলে হোক, কিন্তু তুই তো কখনো ঘৃণা নিয়ে তাকাবি না আমার দিকে। ছেড়ে যেতে হলে আমার মৃত্যুর পর যাবি, এর আগে না। আমি অপবিত্র বলে এই শাস্তি আমায় মেনে নিতে হবে? পারবো না, আমি অত নরম হতে পারবো না। আগে থেকে এই ব্যাপারে কিছুটা জ্ঞাত থাকায় হাজারো প্রশ্নের মনে উদ্রেক হলেও ইসমি কোনো প্রশ্ন করে না। একান্ত পাগল মানবের মনোভাব বুঝে চুপচাপ ওকে আগলে বসে থাকে। মুখে না বললেও চোখের ভাষায় বুঝিয়ে দেয় সে কখনো অত কঠোর হবে না। এত রাতে বাড়িতে ছোটখাটো নয়, বরং বড় একটা ঝড়ই বয়ে গেছে। যেভাবে গলা চড়িয়েছিল আজিজ শেখ, তাতে ইহসানের এতদিনের চেষ্টা পুরোটাই বিফলে গেছে। ব্যাপারটা তখনই সে বুঝতে পারে যখন ঘরে পা রাখে আর সিজা শান্ত শীতল দৃষ্টিতে ওর দিকেই তাকায়। কোনো প্রশ্ন করে না মেয়েটা, স্বাভাবিকভাবে এক গ্লাস পানি এগিয়ে দেয় ভারী শরীরে। ইহসান পানিটা খায় না, রেখে দেয়। এক গ্লাস পানিতে বুক ভিজবে না, এক সমুদ্র পানি লাগবে। সিজার কাছে জবাবদিহি করার মতো কোনো শক্তি এক ফোঁটাও অবশিষ্ট নেই। ইহসান অপরাধী আর অসহায় দৃষ্টি নিয়ে তাকায় সিজার দিকে। মেয়েটা এত স্বাভাবিক, অথচ ইহসানের কাছে অস্বাভাবিক লাগে ওকে। কোনো একটা কথাও না বলে একটু মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পেছনে পেছনে সিজাও আসে, রেলিং এ হাত রেখে ওর দিকে দৃষ্টি তাক করে। ইহসান না তাকিয়েও বুঝতে পারে সেটা। আচমকাই ঘুরে সিজার কাছ চেপে ধরে দেয়ালে ঠেসে কঠোর স্বরে সে জিজ্ঞেস করে, তুই কি ভালোবাসবি না আমায় আর? সিজা একান্ডে প্রথমে হতবিম্বল হলেও ধাতস্থ করে হেসে ফেলে প্রশ্ন শুনে। তারপর বলল, এত কাঙ্গাল তুমি, কেউ ভালোবাসে না? ইহসান বলল, আর কেউ লাগবে না আমার, তোর ভালোবাসা লাগবে। সিজা বলল, আমি বাসি না। ইহসান বলল, বাসতিস? সিজা বলল, বলছি এখন আর বাসি না। এ পর্যায়ে আর্তস্বরে বলে ওঠে ইহসান, তুই যেটা শুনেছিস তারপর আর কেউ ভালোবাসবে না। যে কেউ শুনলে তার মন ঘৃণায় বিষিয়ে যাবে। তুইও ব্যতিক্রম হবি না, এটা বিশ্বাস করতে চাইছি না, তবুও মানুষের মন ব্যতিক্রম হতেই পারে। সিজা বলল, হতে পারে কেন? আমি তো ব্যতিক্রমই, নয়তো কি আর এমিলি আন্টির অস্থির ছেলেকে মন দিয়ে বসি, তার বাচ্চা ধারণ করি? ইহসান বিস্ফোরিত চোখে তাকায় ওর দিকে। তুতলে ওঠে সে। তারপর বলল, আমার মায়ের নাম কিভাবে জানলি? কে বলল তোকে? অস্থিরতায় ছেয়ে যায় সে, যেন প্লাবন বইছে বুকে, হাত পা কাঁপে। সিজা কিভাবে ওর মায়ের নাম জানলো ভেবে বিস্ময় কাটছে না ওর। মেয়েটা তো শুধু ছবি দেখেছিল, সে কিছু বলেনি তাহলে? ইহসান অবশ্য জোর করে জানতে চাইতে পারে না। ঢুক গিলে তাকিয়ে থাকে চাঁদ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা সিজার পানে। সিজা ওকে ছেড়ে দাঁড়িয়ে রেলিং ঘেসে দাঁড়ায়। ভাবলেশীন স্বরে পুকুরের দিকে দৃষ্টি রেখে বলতে থাকে, ধুমরানো মুচড়ানো একটা নোট পেয়েছিলাম অনেকদিন আগে। কেউ একজন আমাকে উদ্দেশ্য করেই লিখেছিল। পরে হয়তো দ্বিধাবোধ থেকে আর দিতে সাহস করেনি নোটটা। হয়তো ভেবেছিল আমি এসব জেনে তাকে ঘৃণা করব, দূরে সরে যাব। আমি অতি আশ্চর্যজনিত হয়েছিলাম তার ভাবনার দৌরত্ব দেখে, তাই আর ঘাটতে আসেনি। পরে না আবার জবরদস্তি ভেবে বসে। আসলে এখন আমার প্রতি বিশ্বাস জন্মাতে পারিনি সেই অধম। অথচ এই পৃথিবীতে গুটি কয়েকজন মানুষ আমার নিজের, তাদের মধ্যে সে আমার সবচেয়ে আপন, সবচেয়ে ভরসার। নোট লেখা সেই অধম হয়তো জানে না ভালোবাসার মূলমন্ত্র বিশ্বাস আর ভরসা। জানলে কি আর এমন করতো? ইহসান শেখ, বলো তো সেই অধমটা কে? তুমি তাকে চেনো? ইহসান দমকা হওয়ার মতো উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে সিজার বুকে। অসহায় অনুযোগের সাথে তার গলা কাঁপে। তারপর বলল, সিজা, ধর্ষিতা আমার নিজের জন্মদাত্রী। এই কথা আমি কিভাবে বলি তোকে যে আমি অপবিত্র, অবৈধ, জারজ, পাপী? সিজা বলল, ধর্ষিতার সন্তানকে অপবিত্র বলছো? তবে যে ধর্ষক সে তো তোমার চেয়ে পবিত্র। সে শুধু পাপ করেছে, আর তুমি করেছো পাপীকে সাধু আর পীড়িতকে পাপী বানানোর চেষ্টা।